বলে জেন চলে গেল। ঈশান ইমার পাশে বসে। ইমা মন খারাপ করে বলে, সরি ঈশান, আমার জন্য আপনার যাওয়া হলো না। আরে ব্যাপার না, আপনাকে রেখে আমার যাওয়ার ইচ্ছেও ছিল না। ইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঈশান, আপনাকে একটা কথা বলবো। জি বলুন। মিস লিলি আপনাকে পছন্দ করে, এটা। বলতেই ঈশান উত্তেজিত হয়ে বলে, ইমা বিশ্বাস করুন, আমি ওকে একদম ওই চোখে দেখি না। আমি শুধু ওকে একজন ভালো বন্ধু ভাবি। ওর আর আমার মধ্যে কিচ্ছু নেই, আমি সত্যি বলছি। আমি ঈশানকে আর কি বলতে না দিয়ে ইমা বলল, আরে আরে ঈশান, শান্ত হন, আমি তেমন কিছু মিন করিনি। আমি জাস্ট বলেছি মিস লিলির ভাব দেখে মনে হলো উনি আপনাকে পছন্দ করে। ঈশান মুখ ভার করে বলে, ও সেটা আমিও বুঝি, কিন্তু ও মুখ ফুটে কিছু বলে না, তাই আমিও কিছু বলি না। তবে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। ইমা ঈশানের কথা শুনে মনে মনে খুব খুশি হয়। যাক, লিলির সাথে ঈশানের কিচ্ছু হবে না, এটাই কনফার্ম হওয়ার ছিল। এদিকে ইসমা ইমাকে ঈশানকে খুঁজছে। জেন ইসমার কাছে আসে। ইসমা, ইয়েস স্যার। আম্মু কি করছো? জি। তোমার আম্মুর উপরে আসতে গিয়ে পা মুচকে গিয়েছে। কি? ভয় পেও না, তোমার আম্মু ঠিক আছে। তোমার আম্মুর কাছে ঈশান স্যার আছে। বাবা আছে মার সাথে? জেন ইমার বাংলা কথা বুঝে না, তাই আবার জিজ্ঞেস করে, কি? ইসমা হেসে বলল, না স্যার, কিছু না, থ্যাংক ইউ। বলে ইসমা খুশি মনে চলে যায়। জেন ইসমার এমন হাসি মুখ দেখে একটু অবাক হয়। আজব, বললাম তার মায়ের পা মুচকে গেছে আর ও খুশি। ব্যাপারটা সত্যি বুঝলাম না। ঈশান ইমা বসে অনেক গল্প হাসাহাসি করছে। তাদের বন্ডিংটা আরো ভালো হয়। 2 ঘন্টা পর সবাই আস্তে আস্তে পাহাড় থেকে নামতে শুরু করে। ইসমা এসে ইমাকে জড়িয়ে ধরে। আম্মু, তুমি ঠিক আছো? মা, আমি ঠিক আছি। ইসমা ঈশানের হাত ধরে বলল, থ্যাংক ইউ বন্ধু, আমার আম্মুর খেয়াল রাখার জন্য। মোস্ট ওয়েলকাম বন্ধু। ইমার মাথায় হাত বুলিয়ে এমন সময় ক্যাম্পিং এর প্রধান আয়োজক আসেন। কি হলো ঈশান, তুমি আসলে না? সরি স্যার, আসলে আমার গেস্টের পায়ে ব্যথা পেয়েছে, তাই ওনাকে রেখে তো আর যেতে পারি না, এই কারণে যাইনি। ওকে, ওনাকে ধরে ধরে নিয়ে আসো। আর তুমি এখানে কেন? যাও, সব স্টুডেন্টরা চলে গেছে, ওদের সাথে থাকো। ওকে স্যার। স্যার চলে গেল। এমন সময় লিলি জেন রেন উপর থেকে নেমে আসে। আরে তুই এখানে? তো দেখলি সব? দেখেছি, সুন্দর ছিল সবকিছু। যাই হোক, যাবি না ক্যাম্পে? আজ তো সন্ধ্যাবেলা থেকে অনুষ্ঠান শুরু হবে, স্যার বলল। আজ মজা হবে, বাচ্চারা, স্যার, ম্যাডামরা সবাই আজ অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে। কিছু না কিছু করতে হবে, সবাইকে স্যার বলে দিয়েছি। ভালো। মিসিমা, এখন আপনার পা ঠিক আছে? একটু ব্যথা কমেছে, তবে পেইন কিলার নিলে সেরে যাবে আশা করছি। বলে ইমা সামনে তাকাই, দেখে একজন লোক উপরে আসছে। লোকটার হাতে রিভলভার। ইমা উত্তেজিত সুরে বলে, আল্লাহ, ওই লোকটার হাতে রিভলভার! বলতেই ঈশান, লিলি, রেন, জেন সামনে তাকাই। তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটা রেনকে ধাক্কা দেয়। রেন ঈশানের গায়ের ওপর গিয়ে পড়ে। ঈশান ইমার ওপর পড়ে যায়। ইমার ধাক্কা লাগে। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যেতে লাগলে ঈশান খুব কষ্টে ইমার হাত চেপে ধরে। ইমা কোমরে ব্যথা পায়। লোকটা গিয়ে লিলির মাথায় রিভলভার। ঈশান সামনে তাকাই, দেখে পুলিশ লোকটির দিকে রিভলভার তাক করে। লোকটি জোরে বলে, তোর চলে যাওয়া নয়, আমি মেয়েকে মেরে ফেলবো। বলতেই ঈশান পেছনে তাকাই, দেখে লোকটা লিলির মাথায় রিভলভার ধরে আছে। ঈশান ইমাকে ভালো করে বসতে বলে। ইমা কোনো রকম বসে। জেন রেন ভয় পাচ্ছে। লিলি তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। জানি আজ কি হয়ে যায়। ঈশান লোকটার দিকে তাকাই এবং এক পা দুপা করে লোকটার দিকে এগিয়ে যেতে লাগে। ঈশানের ভেতর অন্য কিছু কাজ করছিল। লোকটি বলে, কেউ কাছে আসবি না, মেয়েটাকে কিন্তু শুট করে দেবো। ঈশানের কানে যেন কোনো কথাই যাচ্ছিল না। ঈশান নিজের মনে ধীর গতিতে লোকটার দিকে এগিয়ে যাচ্ছিল, যেন এক ধাঁধার মধ্য দিয়ে যাচ্ছে ঈশান। পুলিশ ঈশানকে মানা করলেও ঈশান শুনল না। এদিকে লিলি ভয়ে কান্না করছে। লোকটি ঈশানের চোখের দিকে তাকাই, চোখে কোনো ভয় নেই, যেন কোনো আগুন জ্বলছে তার চোখে। লোকটি ভয়ে আস্তে আস্তে পেছনে সরতে শুরু করে এবং বলতে থাকে, কাছে আসবি না।
লিলিও ঈশানকে মানা করে কাছে আসতে, কিন্তু ঈশানের কানে যেন কোনো কথাই যাচ্ছিল না। লোকটা ভয়ে লিলিকে ছেড়ে দেয় এবং উপরে উঠতে লাগে। ঈশান দৌড়ে গিয়ে লোকটার পা ধরে টান দেয়। লোকটা মুখ থুবড়ে পড়ে এবং ঘুরে ঈশানের দিকে রিভলভার চালায়। ঈশান তার সেই মাফিয়া স্টাইলে সরে গিয়ে ক্যাপাসিটি তৈরি করে লোকটার হাত থেকে রিভলভার নিয়ে সেই লোকটার দিকে রিভলভার তাক করে। এইটা দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। লোকটা অবাক হয়ে যায় ঈশানের কাণ্ড দেখে, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে এমন করা সম্ভব না। একমাত্র তারাই করতে পারে যারা রিভলভার নিয়ে খেলে। বড় বড় মাফিয়ারা এমন ক্যাপাসিটি জানে। লোকটা ভয়ে কাঁপতে লাগে এবং ঈশানের কাছে প্রাণ ভিক্ষা চাই। পুলিশ উঠে এসে সবার আগে ঈশানের হাতে রিভলভারটা নেয়। ঈশানের ধ্যান ভাঙে। ঈশান নিজেও খুব অবাক হয়ে যায়, সে এমন একটা কাজ কিভাবে করলো? সে রিভলভার লোকটার হাত থেকে নিল কিভাবে? তার কেন এই জিনিসগুলো পরিচিত মনে হলো? পুলিশ ঈশানকে ধন্যবাদ জানায় এবং লোকটিকে নিয়ে চলে যেতে লাগে। লোকটি পিছনে ঘুরে ঈশানের দিকে তাকিয়ে জোরে জোরে বলে, ইউ আর এ মাফিয়া, অ্যাবসলিউটলি ইউ আর এ মাফিয়া। ঈশান লোকটার কথা শুনে অবাক হয়ে যায়। সাথে লিলি, রেঞ্জেন, ইমা মনে মনে বলে, এটা কি হলো? ঈশান তুই? আরে তুই পাগল নাকি? তাহলে তুমি যেটা করলে সেটা তুমি জানো কিভাবে? আমি এই বিষয়টা নিয়ে কিছু হওয়ার আগে বিষয়টা সামনে দিতে হবে। আই এম সো সরি মা, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আমি জানি, কিন্তু আমার পায়ে কোমরে খুব জোরে লেগেছে। ওকে ওকে, আপনি চিন্তা করবেন না, আমি কিছু করছি। লিলি, তুমি কি ইমাকে ধরতে পারবে? ওনাকে নিয়ে যেতে হবে তো। সরি ঈশান, আমার হাত পা কাঁপছে ভয়ে, আমি পারবো না। আমি নিয়ে যেতে পারবো। জেনের কথাই ঈশান জোর সুরে বলল না। জেন, রেন, লিলি ঈশানের না বলার ভয়েস টোন শুনে একটু অবাক হলো। ওদের সবার অবস্থা দেখে একটু হেসে বলে, না মানে জেন স্যার, তার দরকার নেই, আমি পারবো। ইমা, আমি আপনাকে নিয়ে যেতে পারি তো নাকি? লিলি, রেন, জেন স্যার, আপনারা চলে যান, সমস্যা নেই, আমি ইমাকে নিয়ে যাব। ঈশান ইমার সামনে গিয়ে ঘুরে বসে বলে, ইমা, আমি আপনাকে পিঠে নেব, আপনি আমাকে ধরুন, আপনার হাত দিন। লিলি দেখে খুব জেলাস ফিল করে। লিলি আর একটা মিনিটও দাঁড়ায় না, সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। জেন, রেনও চলে যায়। ঈশান ইমাকে পিঠে নেয় এবং যেতে লাগে। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমার মনে নেই হয়তো, একবার কলেজে পড়ে গিয়েছিলাম, আমার পা ছিলে গিয়েছিল। তুমি আমাকে এইভাবে পিঠে নিয়ে কলেজের গাড়ি পার্কিং পর্যন্ত গিয়েছিলে, তারপর গাড়িতে বসিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলে। আমার মনে আছে সবাই কেমন ঘুরে ঘুরে দেখছিল। ঈশান 30টা সিঁড়ি পর্যন্ত নেমে হাঁপিয়ে যায় এবং দাঁড়াই। ইমা ঈশানের অবস্থা দেখে বলে, ঈশান, আপনি আমায় নামিয়ে দিন, আপনার কষ্ট হচ্ছে। ইটস ওকে মা, আমি ঠিক আছি। ঈশান, একটু বিশ্রাম নিয়ে নিন প্লিজ। ঈশান ইমাকে সিঁড়িতে বসালো এবং নিজেও বসলো। আই এম সরি, আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। ইটস ওকে মা, আমি আপনাকে পর ভাবি না। ইমা ঈশানের কথা শুনে মুচকি হাসলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঈশান আবার ইমাকে পিঠে নিল এবং পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঈশান, আপনি এবার আমায় নামিয়ে দিন। আমি আপনাকে নামিয়ে দিলে আপনি হেঁটে যেতে পারবেন বলুন তো? ইমা মুখ ভার করে বলে, না, তবে একটু বিশ্রাম নিতে পারেন। ওকে। ঈশান ইমাকে নামিয়ে দিল। ইমা ঘাসের ওপর বসে, ঈশানও বসে। এমন সময় ইমা একজন লোককে সাইকেল নিয়ে আসতে দেখে। ঈশান, ওই দেখুন, একজন লোক আসছে, ওনাকে বলুন না সাহায্য করতে। উনি কি সাহায্য করবে? আরে ওনার সাইকেল আছে, ওনাকে বলে যদি দেয়। এটা কি আপনার দেশ পেয়েছেন? উনি করবে না সাহায্য? আরে আপনার বলে দেখতে তো সমস্যা নেই, প্লিজ ঈশান। ঠিক আছে ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। ঈশান উঠে এগিয়ে গেল লোকটির দিকে। ঈশান লোকটিকে থামিয়ে কথা বলল। আল্লাহ, লোকটা যেন রাজি হয়ে যায় প্লিজ। ইমা দেখে লোকটি ঈশানের সাথে তার দিকে এগিয়ে আসছে। ঈশান হেসে বলল, আপনার ভাগ্যটা সত্যিই খুব ভালো। চলুন, উনি সাইকেল দিবে, আপনি আমাদের ক্যাম্পে এসে সাইকেলটা নিয়ে যান। লোকটি রাজি হলো। ঈশান ইমাকে নিয়ে সাইকেলে বসালো, নিজেও বসলো। ঈশান সাইকেল চালাতে শুরু করলো। ইমা মুসকে মুসকে হাসে এবং মনে মনে বলে, আমার থেকেই সাইকেল চালানোটা শিখেছো। জমিদারের ছেলে ছিলে তো, সাইকেল চালানো শিখতে 1.5 মাস লেগেছে। তারপর যখন শিখলে তখন প্রথম এমন আমাকে সাইকেলের পিছনে বসিয়ে সাইকেল চালিয়েছিলে আর গান গেয়েছিলে। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো?
আমি এগুলো কখনো ভুলিনি ঈশান। এদিকে ঈশানের কেমন যেন হতে লাগে। মাথার মধ্যে সেই লোকটার বলা কথাগুলোই ঘুরছে। আমি কি? আস্তে আস্তে মনে শুধু প্রশ্নের পাহাড় জমা হচ্ছে, কিন্তু উত্তর নেই। ভাবতেই ইমা পথ যদি না শেষ হয়, গানটা গুনগুন করতে লাগে। ঈশান ইমার গুনগুন করে গান শুনে মুচকি হেসে বলল, গানটা গেয়ে ফেলুন শুনি। শুনবেন? ওকে। ইমা গান গাইতে শুরু করে। ঈশান ইমার মুখে গান শুনতেই হঠাৎ তার চোখের সামনে কিছু আফসা স্মৃতি ভেসে ওঠে। ঈশান সাইকেল জোরে থামিয়ে দেয়। ইমার মাথা ঈশানের পিঠে গিয়ে জোরে লাগে। ঈশান চমকে ইমার দিকে তাকাই। সরি ইমা, আসলে ইটস ওকে ঈশান। আমি জানি তোমার নিশ্চয়ই কিছু মনে হয়েছে ঈশান। মাথায় হাত দিয়ে মনে মনে বলে। ঈশান আবার সাইকেল চালাতে লাগে এবং মনে মনে বলে, আমি এর আগে কখনো সাইকেল চালাইনি, তাহলে আমি সাইকেল চালানো জানলাম কি করে? আর ইমা যে গানটা গাইছিল, এই গানটা তো আমিও গেয়েছি মনে হলো। উফ, এগুলো কি হচ্ছে? অদ্ভুত অশান্তি মনে কাজ করতে লাগে ঈশানের। ঈশান ইমাকে নিয়ে চলে আসে ক্যাম্পে। ঈশান ইমাকে ধরে ধরে ইমা লিলির ক্যাম্পে নিয়ে গেল। থ্যাংক ইউ ঈশান, অনেক কষ্ট দিলাম। না, কষ্ট কিসের, সমস্যা নেই। আপনি বিশ্রাম নিন, সন্ধ্যাবেলা আবার প্রোগ্রাম আছে। আর দেখি এখন কি আছে। স্যার বাচ্চাদের জন্য আর কি করছে। ওকে, ইসমা দিকে একটু নজর রাখবেন। আপনি চিন্তা করবেন না। বলে ঈশান বের হয়ে আসে। ঈশান দেখে সব স্যার ম্যাডামরা তার দিকে কেমন আর চোখে তাকাচ্ছে এবং ফিসফিস করে কথা বলছে। ব্যাপারটা কি? ভাবতেই স্যার ডাক দেয় ঈশানকে। ঈশান স্যারের কাছে যাই। স্যার, কি শুনছি ঈশান? গুলিটা যদি তোমার লাগতো বা লিলিকে যদি সত্যি শুট করতো? স্যার এমন কিছু হয়নি, চিন্তা করবেন না। ওরা বলছে লোকটা নাকি তোমায় মাফিয়া বলেছে। জি, তবে আমি অবাক হয়েছি স্যার। তোমার রিভলভার নেওয়ার কৌশল দেখে সবাই তো অবাক হয়েছে। আমি জানি না আমি কিভাবে এটা করলাম। ঈশানের কাঁধে হাত রেখে বলল, যাই হোক, প্রশংসা করার মতো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু আমার ক্যাম্পে যাচ্ছি। ওকে, যাও। ঈশান তার ক্যাম্পে চলে গেল। ঈশান তার তাঁবুতে এসে মাটিতে পড়া বিছানায় বসে আজকের ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগে। এদিকে ইমা এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। ইমা কাউকে দেখতে না পেয়ে ফোন নিয়ে আকাশকে কল করে। হ্যালো আকাশ। জি ম্যাডাম, কেমন আছেন? আমার কথা ছাড়ো, আজ একটা বাজে ঘটনা ঘটেছে। কি হয়েছে ম্যাডাম? স্যার ঠিক আছে তো? ঈশান ঠিক আছে, তবে মানসিক দিক দিয়ে চাপে আছে। যেমন কি ঘটেছে ম্যাডাম? ইমা আকাশকে সব খুলে বলে। ম্যাডাম, এটা আপনার কাছে বাজে ঘটনা হলেও আমার কাছে ভালো ঘটনা। তুমি কি পাগল হলে আকাশ? তুমি কি চাও ঈশান আবার সেই মাফিয়া হয়ে যাক? না ম্যাডাম, আমি সেটা বলিনি। আমি চাই না স্যার আবার সে অন্ধকার পথে যাক। আমি শুধু বলেছি এটা ভালো ঘটনা, কারণ স্যার এই অন্ধকার জগতের কিং হয়ে ছিল 5 বছর। স্যারের যদি অন্ধকার জগতের কথাও আগে মনে পড়ে, আমার মতে সেটা খারাপ না। আপনি একটু ভেবে দেখুন। তুমি হয়তো ঠিক বলছো। আমরা তো চাচ্ছি যেভাবেই হোক ওর স্মৃতি ফিরে আসুক। জি ম্যাম, এটাই বুঝাতে চাচ্ছিলাম। এমন সময় লিলি আসে। ইমা তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এখন কেমন আছেন মিস ইমা? পেইন কিলার খেয়েছি, এখন ব্যথা একটু কম। যাক ভালো। সন্ধ্যার প্রোগ্রামে থাকবেন তো? থাকবো। লিলি ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল, থাকতে তো হবেই তোমাকে। ঈশানের বেশি কাছে চলে এসেছো না, আজ ঈশানের সামনেই তোমাকে কেমন মজা বুঝাই দেখবে। লিলি হেসে বলল, ওকে মিস ইমা, আপনি বিশ্রাম করুন, আমি আসি। বলে লিলি চলে গেল। লিলি সোজা ঈশানের তাঁবুতে যাই। হাই ঈশান, বসতে পারি? বসো। আই এম সো সরি ঈশান, আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না সেই সময় আমার কি অবস্থা হয়েছিল। তাই বলতেই ঈশান বলল, ইটস ওকে লিলি, আমি বুঝি তোমার সমস্যাটা। যাই হোক, কিছু বলতে এসেছো? আজ তো সন্ধ্যায় প্রোগ্রাম আছে, তো কি করবে, কিছু ভেবেছো? না, তুমি কিছু ভেবেছো? তোমাকে সাথে চাই। ওকে। সন্ধ্যায় প্রোগ্রামের জন্য প্রায় সকলেই তৈরি হয়ে বাইরে প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষা করছে। ঈশান রেডি হয়ে সকলের মাঝে চলে আসে। ঈশান মনে মনে ইমাকে খুঁজছে, এদিক ওদিক দেখছে ইমা এসেছে কিনা। এমন সময় পেছন থেকে লিলি আসে, ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান ভাবে হয়তো ইমা। ঈশান খুশি মনে পিছনে ঘুরে দেখে লিলি। হাই, কেমন লাগছে আমাকে?
ভালো লাগছে। তোমাকেও সাদা শার্টে খুব মানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, ইমা কোথায় দেখেছো? লিলি বিরক্ত সুরে বলল, না। ঈশান এদিক ওদিক দেখতে দেখতে পিছনে ঘুরে দেখে এক জায়গায় কিছু বাচ্চারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। ওখানে বাচ্চারা কি করছে? জানি না। ওকে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। বলেই ঈশান হেঁটে বাচ্চাদের ভিড়ের দিকে গেল। ঈশান একটু জোরেই বলল, কি হচ্ছে এখানে? বলতেই বাচ্চারা ঈশানের দিকে তাকিয়ে সরে দাঁড়ায়। ঈশান দেখে ইমা বসে আছে। ঈশান অবাক হয়ে যায় ইমাকে দেখে। এ যেন এক পরী বসে আছে বাচ্চাদের মাঝখানে। ইমা সাদা রঙের ফ্রক পরেছে। ফ্রকে সোনালি রেশমি সুতায় হালকা কাজ করা, চুড়িদারি পায়জামা, সাদা রঙের ওড়না, তাতেও সোনালি রেশমি সুতার কাজ। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের গ্লসে লিপস্টিক, কানে সাদা পাথরের ছোট্ট দুল। চুলগুলো ছেড়ে দেওয়া হলেও কানের পিছনে গুজে রেখেছে ইমা। এ যেন এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে ইমার মাঝে। সেখান থেকে চোখ সরাতেই পারছে না ঈশান। ইসমা তার বাবাকে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে হাত দিয়ে ফিক ফিক করে হাসতে লাগে। ইমা ইসমার হাসি দেখে একটু লজ্জা পেল। ইসমা ইমার কাছ থেকে উঠে ঈশানের কাছে যায়। বন্ধু, ঈশান চমকে ইসমার দিকে তাকাই। এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো, চলো আমার সাথে। বলেই ইসমা ঈশানের হাত ধরে ইমার কাছে নিয়ে আসে। এদিকে লিলি দাঁড়িয়ে সব কিছুই দেখছে এবং খুব রাগ হচ্ছে। এখানে বসো। ইমার পাশে ঈশানকে বসতে দিল। বন্ধু, আজ তুমি আর আম্মু একই রঙের পোশাক পরেছো। ঈশান ইমান দুজনেই লজ্জা পায় ইসমার কথায়। এমন সময় একজন ম্যাম বাচ্চাদের ডাক দেয়। সব বাচ্চারা চলে যায়। ইসমাও ইমা ঈশানকে বিদায় দিয়ে চলে যায়। ঈশানের কেমন একটা অনুভূতি ফিলিংস কাজ করছে মনে। না পারছে নিজের চোখকে শান্ত রাখতে, না পারছে নিজের মনকে শান্ত করতে। এদিকে লিলি ঈশান ইমার একসাথে দেখে আরও রেগে যাচ্ছে। উফ, কি করব ওরা কেন একসাথে? ঈশান আমার সাথে থাকবে। উত্তেজিত হয়ে বিরক্ত সুরে বলল। এদিকে ইমা ঈশানের দিকে তাকিয়ে দেখে ঈশানের কান গাল কেমন লাল হয়ে আছে। ঈশান, ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি। ঈশান ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলল, বলছি তো ঠিক আছি, কিন্তু আমি ঠিক নেই মা। ঈশান ভাবতেই ইমা বলল, আপনি ঠিক আছেন বলে আমার মনে হচ্ছে না। আপনার কান গাল এমন লাল দেখাচ্ছে কেন? জ্বর এসেছে নাকি? দেখি তো। বলে ঈশানের কপালে হাত দিল। ইমার ছোঁয়া পেয়ে ঈশানের শরীর কেঁপে উঠল। ঈশান ইমার দিকে অবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, জ্বর এসেছে মনের ভেতর। এখন না তুমি আমাকে টাচ করলেই আমার হার্টবিট কেমন শান্ত হয়ে যায়। ভাবতেই লিলি চট করে ইমার হাত চেপে ধরল। ঈশান ইমা দুজনেই চমকে যায়। লিলি ইমার হাত ঈশানের কপাল থেকে সরিয়ে দেয়। ঈশান, কি হচ্ছে বলো তো? কি হচ্ছে? এটা স্কুল ক্যাম্পিং, ভুলে যেও না ঈশান। এখন চলো। বলে ঈশানের হাত ধরে। লিলি ঈশানের হাত ধরা দেখে ইমা লিলির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি সব বুঝতে পারছি লিলি, তোমার মনে কি চলছে, তো কোনো লাভ নেই। করো যা করার তুমি করো। ঈশান তো আমারই থাকবে। কোথায় যাব? অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি, চলো। ইমা, আপনি যাবেন না? ইমার দিকে তাকিয়ে বলে ঈশান। যাবো, চলুন। আপনি হাঁটতে পারবেন তো? পারবো। ইমা আস্তে আস্তে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগে। ঈশান ইমাকে এমন খুঁড়িয়ে হাঁটতে দেখে বলল, আমি কি সাহায্য করতে পারি? ইমা মুচকি হেসে ওকে বলে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। লিলি দ্রুত গিয়ে ইমার হাত ধরল। ঈশান অবাক হয়ে যায়। লিলি হেসে বলল, আমি আছি তো, আমি নিয়ে যাচ্ছি মিস ইমাকে। ইমা লিলির কাণ্ড দেখে হাসি পাচ্ছিল, তবুও হাসি কষ্ট করে থামিয়ে রেখে লিলি ঈশান ইমা স্টেজের সামনে আসে। প্রোগ্রাম শুরু হয়ে গেল। একজন স্যার স্টেজে প্রোগ্রাম উপস্থাপন করে। বাচ্চারা যে যেটা করবে স্যার তাই সেভাবেই ডাকে। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ বা কবিতা আবৃত্তি করছে। ইমা ঈশান এবং সকলেই মজা নিচ্ছে, প্রোগ্রামটা উপভোগ করতে লাগে।
ঈশান তো প্রোগ্রামের থেকে বেশি ইমাকেই দেখছে। ইমার হাসি, ইমার কথা বলা, ইমার সব কিছুই ঈশানের মন ছুঁয়ে যাচ্ছে বারবার। লিলি ঈশানকে ইমার দিকে বারবার তাকাতে দেখে একরকম বিরক্ত বোধ করতে লাগে। লিলি উঠে প্রোগ্রাম উপস্থাপক স্যারের কাছে গিয়ে বলল, স্যার, এই পারফরমেন্সটা শেষ হলে আমি ঈশান পারফরমেন্স করব। কিন্তু আরো 2-3 জন বাচ্চারা বাকি আছে। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের আগিয়ে দেবো। লিলি খুশি হয়ে যায় এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। পারফরমেন্স শেষ হতেই উপস্থাপক স্যার স্টেজে পারফরমেন্সের জন্য লিলি ঈশানের নাম নিল। সব স্টুডেন্ট স্যার ম্যাম হাতে তালি দিতে লাগে এবং চিল্লাতে লাগে। ইমা ঈশানের দিকে তাকিয়ে হাসে এবং হাতে তালি দেয়। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হেসে গিটার নিয়ে স্টেজে ওঠো। লিলি বেহালা নিয়ে স্টেজে উঠল। লিলি ঈশানকে বসার জন্য দুটো টুল দিল। ঈশান লিলির কানের কাছে এসে বলল, তুমি একটা গান গাও, তারপর আমি একটা গাইবো। তুমি আমার সাথে গান গাইবে না? গাইবো তো, আমি আরো একটা গাইবো। তুমি আরো একটা গান গাইবে, আগে বলনি কেন? আমি জানতাম না তাই। ওকে, চলো শুরু করি। ওকে। কথা ঈশান গিটার বাজাতে শুরু করলো। লিলি বেহালা বাজিয়ে গান বলতে শুরু করলো। প্রতি রাতে আমার স্বপ্নে আমি তোমাকে দেখি এবং অনুভব করি। এতটুকুই আমি তোমাকে জানি। যাও এই পর্যন্ত দূরত্ব জুড়ে এবং দূরত্ব আমাদের মধ্যে আছে। তুমি এসেছো তোমাকে দেখাতে, যেতে থাক কাছে দূরে যেখানেই থাকো। আমি বিশ্বাস করি মন চলতে থাকবে। আরেকবার তুমি দরজা খোলো এবং তুমি আছো আমার অন্তরে এবং আমার হৃদয়ে যেতে থাকবে এবং যেতে থাকবে। ঈশান লিলি দুজনে গান খুব সুন্দর গাইলো। ইমা ঈশানের গিটার বাজানো দেখে, গান গাওয়া দেখে কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। ইমা মনে মনে বলে, তুমি আমায় গিটার বাজিয়ে শুনিয়েছো, গান গাইয়ে শুনিয়েছো, কিন্তু কখনো কারো সামনে গান গাওনি। তুমি তোমাকে বলেও গান গাওয়াতে পারিনি। তুমি সবসময় ইতস্তত বোধ করেছো, সব সময় বলেছো আমি হার্টলেস ছেলে, সবাই আমাকে এটাই ভাবে, আর আমি সবার কাছে হার্টলেস ছেলেই থাকতে চাই। আর আজ সেই ঈশান সবার সামনে গান গাইছে। সত্যি অনেক অবাক হচ্ছি আমি, সাথে খুশিও। ঈশান লিলির গান শেষ হলো। সবাই তো দাঁড়িয়ে হাতে তালি দিতে লাগে। সবাই নিজের জায়গায় বসুন। এবার একক গান শোনাবে আমাদের সবার প্রিয় ঈশান স্যার। হাততালি। সবাই চিল্লিয়ে উঠে হাতে তালি দেয়। ঈশান ইমার দিকে তাকিয়ে দেখে ইমা তার দিকেই তাকিয়ে আছে। ঈশান মনে মনে বলে, আমি জানি না মনের কথা কিভাবে বলতে হয়, তবে এই গানের মধ্যে কিছুটা বলার চেষ্টা করব। জানি হয়তো গানটা আমার মনের কথার সাথে ততটাও মিল হবে না, তবে যেটুকু হয় আর কি। ঈশান চোখ বন্ধ করে দীর্ঘ একটি নিঃশ্বাস ছাড়ে এবং গিটার বাজাতে শুরু করে। ইমা গালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে থাকে। আমি ভালোবাসা খুঁজে পেয়েছি নিজের জন্য। ও আমার প্রিয়তমা। ঠিক ডাইভ ইন করো এবং আমার নেতৃত্বে অনুসরণ করো। আমি একটি মেয়ে খুঁজে পেয়েছি, সুন্দর এবং মিষ্টি। আমি কখনোই জানতাম না যে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। ঈশান গান গাইতে গাইতে বারবার ইমার দিকে তাকাচ্ছে। এদিকে লিলি মনে মনে খুব খুশি হয়। লিলির ধারণা এই গানটা ঈশান হয়তো তার জন্যই গাইছে। গান শেষ হতেই সবাই হাতে তালি দেয় এবং ঈশানকে বাহবা জানায়। ঈশান ইমার দিকে তাকিয়ে হাসতে থাকে। লিলি ঈশানকে বাহবা জানাতে লাগে। খেয়াল করে ঈশান ইমার দিকেই তাকিয়ে আছে। লিলি প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে বলে, এখন সব বুঝতে পারছি। ঈশান মিস ইমাকে পছন্দ করে। ভেবেছিলাম এই গানটা আমার জন্য, কিন্তু না, এই গান ঈশান ইমার জন্য গেয়েছে। এবার আমি মিস ইমাকে সবার সামনে লজ্জিত করি। দেখো ঈশান। লিলি ঈশানের হাত থেকে মাইক নিয়ে নিল। আপনারা সবাই জানেন কি আমাদের মাঝে একজন গেস্ট আছে, উনি হচ্ছেন মিস ইমা। ঈশানের গেস্ট হয়ে এই ক্যাম্পিংয়ে যোগ দিয়েছে আমাদের সাথে। মিস ইমা প্লিজ স্টেজে আসুন। ঈশান যতটা না লিলির এমন কথাই অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে ইমা। ইমা বুঝতে পারে লিলি নিশ্চয়ই মনে মনে কোনো কুবুদ্ধি এঁটেছে। প্লিজ মিস ইমা স্টেজে আসুন।
ঈশান লিলির হাত থেকে মাইক নিয়ে নিল এবং ধীর সুরে বলল, কি করছো? মিস ইমাকে কেন ডাকছো? উফ ঈশান, এত কথা বলো না তো। বলেই ঈশানের হাত থেকে মাইক নিয়ে নিল। ইমা আর কিছুই না ভেবে লিলির কথা মতো স্টেজে গেল। লিলি মুচকি হেসে ইমার দিকে মাইক এগিয়ে দিল। ইমা লিলির দিকে তাকিয়ে আছে। মাইকটা ধরুন মিস ইমা। ইমা কোনো কথাই না বলে মাইক নিয়ে নিল লিলির হাত থেকে। লিলি আরেকটা মাইক নিয়ে বলল, মিস ইমা, আমরা চাই আপনি আমাদের একটা গান শোনান। কি সবাই চাও তো মিস ইমার গান শুনতে? সবাই জোরে বলে উঠল, চাই। এদিকে ইসমা চিন্তায় পড়ে গেল। আম্মুকে তো কোনোদিন গান গাইতে শুনিনি, এখন কি হবে? আম্মু তো গান পারে না। লিলি ম্যাডাম এটা কি করলো? ইমা ঈশানের দিকে তাকিয়ে ঈশান লিলিকে বলল, কি করছো? মিস ইমা গান পারে কিনা একবার জিজ্ঞেস করতে পারতে। হুট করে কেউ এমন করে? বলতেই ইমা বলল, ওকে। ঈশান লিলি ইমার ওকে বলা শুনে অবাক হলো, সাথে ইসমাও। আম্মু ওকে বললো? আম্মু পারবে গান গাইতে? আল্লাহ, কি যে হয় আজকে। আমি গান গাইবো। আপনি ঠিক বলেছেন। বলতেই লিলি গিটার নিয়ে ইমার হাতে তুলে দিল। মিস ইমা গিটার বাজিয়ে গান গাইবেন, শুনতে ভালো লাগবে। আজ এবার দেখি কি করেন আপনি মিস ইমা। মিস ইমা, গিটার আমাকে দিন, আমি বাজাই, আপনি গান করুন। ইমা ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, আমি তোমাকে কিছু মনে করতে চাই ঈশান, যেটা তোমার আমার মনের পুরোটাই ফিলিংস ছিল। ইমা, না থাক, আমি পারবো। লিলি মুখ চেপে হাসে এবং মনে মনে বলে, দেখা যাক। ওকে ঈশান, চলো আমরা এখন দর্শক হয়ে যাই। ঈশান আর কিছু বলে না, লিলির সাথে নেমে যায় স্টেজ থেকে। ইসমা নিজের জায়গা থেকে উঠে ঈশানের কাছে আসে। কি হয়েছে ইসমা? বন্ধু, আমার আম্মু গান গাইতে পারে না, গিটার বাজানো তো দূরের কথা। প্লিজ বন্ধু, কিছু একটা করো। বলতেই গিটারের সুর বেজে ওঠে। ঈশান ইসমা অবাক হয়ে যায়। সামনে তাকিয়ে ইমা চোখ বন্ধ করে গিটার বাজায় এবং সেই কলেজ জীবনের কথা মনে পড়ে। অতীত। ইমা, আমি গিটার বাজানো খুব কম সময়ে শিখেছি। আরে তুমিও পারবে, আমি তো শিখিয়ে দিচ্ছি। আরে গিটারের তারগুলো মনে হচ্ছে হাত কেটে বসে যাচ্ছে, ব্যথা লাগছে। প্রথম একটু এমনই হয়, ঠিক হয়ে যাবে। তুমি আজব ছেলে, গিটার বাজানো শেখাতে মানববিহীন জায়গায় নিয়ে এসেছো। কেন? জায়গাটা সুন্দর না? সুন্দর। ওকে, শুরু করো। ঈশান ইমার পেছনে বসে ইমার হাত ধরে গিটার বাজানো শেখায়। 3 মাস লাগে ইমার গিটার বাজানো শিখতে। ইমা ঈশানকে ফোন করে বলে, ঈশান, আমি তোমার জন্য একটা গান তুলেছি গিটারে। তুমি কাল কলেজে চলে এসো। আমাদের মেডিকেল স্টুডেন্টদের সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে, আমি নাম দিয়েছি। যাব। দেখো না আমার জানটা কেমন গান গায়। বর্তমান। ইমা চোখ খুলে সরাসরি ঈশানের দিকে তাকায় এবং গান গাইতে শুরু করে। ইমার গান গাইতে গাইতে চোখের কোণে জল চলে এসেছে। এদিকে ঈশানের চোখ থেকে যে কখন পানি গড়িয়ে পড়েছে ঈশান বুঝতেই পারেনি। ঈশানের মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভব করে। ঈশান চোখের সামনে সেই ঝাপসা স্মৃতি ভেসে ওঠে। এদিকে লিলি ইমার এমন গান গাওয়া দেখে সত্যি অবাক হয়ে যায়। লিলি ভাবতেও পারেনি ইমা এত সুন্দর গান গাইবে। লিলি ঈশানের দিকে তাকিয়ে দেখে ঈশান অপলক দৃষ্টিতে ইমার দিকে তাকিয়ে আছে। ঈশানের চোখে পানি। লিলি ঈশানের কাঁধে হাত রাখতেই ঈশান চমকে লিলির দিকে তাকায়। কি হয়েছে, কাঁদছো কেন? কোথায় যাচ্ছি? নিজের চোখে হাত দিয়ে দেখো। ঈশান চোখে হাত দিয়ে দেখে সত্যিই তার চোখে পানি। ঈশান অবাক হয়ে যায় এবং লিলির দিকে তাকায়। ঈশান মনে মনে বলল, কেন আমার সাথে এমন হচ্ছে? তাহলে কি ইমার সাথে আমার কোনো কানেকশন ছিল? যদি থেকেই থাকে তাহলে কেন মনে হচ্ছে না, কেন মনে পড়ছে না? ইমার গান শেষ হতেই সবাই জোরে জোরে হাততালি দিতে লাগে। ইমা মুখ ঘুরিয়ে চোখের পানি লুকিয়ে ফেলে। ঈশানের দিকে তাকিয়ে দেখে ঈশান উঠে চলে যাচ্ছে।
কিছু কি মনে পড়লো ওর? আল্লাহ প্লিজ ওকে মনে করিয়ে দাও সবটা। ইমা স্টেজ থেকে নামতেই ইসমা ইমাকে জড়িয়ে ধরে। এদিকে লিলি রেগে চলে যায় প্রোগ্রাম স্পট থেকে। আমি বিশ্বাস করতে পারছি না আমার আম্মু এত সুন্দর গান গায়। ইমা হেসে ইসমার কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মামুনি। আম্মু, বাবাও খুব অবাক হয়েছে, তুমি দেখেছো? দেখেছি তো। আচ্ছা ইসমা শোনো, তুমি এখন প্রোগ্রাম দেখো, তোমার বাবা কোথায় গেল আমি একটু দেখে আসছি। ঠিক আছে আম্মু। ইমা ইসমাকে রেখে প্রোগ্রাম স্পট থেকে বের হয়ে এদিক ওদিক তাকাতে লাগে, কিন্তু কোথাও ঈশানকে দেখে না। ইমা চিন্তিত সুরে বলে, কোথায় গেল ঈশান? ইমা হাঁটতে হাঁটতে আরও দূরে যায় এবং খুঁজতে থাকে। লেকের সামনেও যায়, কিন্তু সেখানেও পায় না। ইমা চিন্তায় পড়ে যায়, ঈশান কোথায় যেতে পারে ভাবতে থাকে। ঈশান ক্যাম্পাসের বাইরে গেল না তো? যাই দেখে আসি। ইমা কোনো রকম হেঁটে ক্যাম্পাস স্পট থেকে বাইরে যায়। বাইরে লাইট নেই, অন্ধকার, তবে আবছা সবকিছুই দেখা যাচ্ছে। ইমা এদিক ওদিক দেখছে এবং ঈশানকে খুঁজতে থাকে। ইমার মনে ভয় কাজ করছে, কারণ জায়গাটা এত নিরিবিলি এবং থমথমে যে আপনা আপনি শরীর ভার হয়ে আসে। ইমা হাঁটতে হাঁটতে আরও কিছু দূর যেতেই কান্নার গুনগুন শব্দ শুনতে পায়। ইমার ভয়ে আরও বেড়ে যায়। ইমা মনে মনে ভাবে, এমন করে কে কাঁদতে পারে? ইমা ভয় পেয়েও কান্নার শব্দ ধরে এগোতে থাকে। হঠাৎ দেখে কেউ গাছের নিচে বসে আছে। অন্ধকারের জন্য তার পরিষ্কার আকৃতি বোঝা যাচ্ছে না। ইমা বুঝতে না পেরেও এগোবে কি এগোবে না। ইমার হাত পা ঠান্ডা অবাস হয়ে আসে। ইমা মনে মনে বলে, যাবো নাকি যাবো না? কে হতে পারে ওটা? ঈশান না তো আবার? ঈশানের নাম ধরে ডাক দেব? না, ডাক দেখি কে। ঈশান? নাম ধরে ডাকতেই কান্নার শব্দ থেমে যায়। ঈশান, আপনি কি এখানে আছেন? বলতেই ইমা দেখে সে উঠে দাঁড়ায় এবং ইমার দিকে আসতে লাগে। ইমা ভয়ে মনে মনে বলে, আল্লাহ, কি করলাম ওটা? আল্লাহ বাঁচাও। ইমা সেই জায়গা থেকে না সরে চোখ বন্ধ করে মনে মনে সূরা পড়তে শুরু করে। এমন সময় ইমার অনুভব হয় তার কাঁধে কেউ মাথা ঠেকিয়েছে। ইমা অবাক হয়ে যায় এবং চোখ খুলে দেখে ঈশান। ঈশান কান্নার সুরে বলল, আমি আর নিতে পারছি না, খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি জানি না আমি কি ভুলে গিয়েছি, তবে প্রতি মুহূর্ত মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি। তুমি তো ডাক্তার, আমাকে ঠিক করে দাও প্লিজ। আমি এই যন্ত্রণা নিতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ সাহায্য করো দয়া করে ইমা। বলতেই ঈশান বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে লাগে এবং আস্তে আস্তে মাটিতে বসে পড়ে। ইমা ঈশানের এমন যন্ত্রণাদায়ক কষ্ট দেখে সহ্য করতে না পেরে ইমা ঈশানকে জড়িয়ে ধরে। এভাবে কান্না করো না প্লিজ, তোমাকে কিছু মনে করতে হবে না ঈশান, তুমি শান্ত হও। আর পারছি না, আমি কি ভুলে গিয়েছি, কেন মনে পড়ছে না? চুপ করো ঈশান, চুপ করো, কিছু মনে করতে হবে না, প্লিজ শান্ত হও, শান্ত হও তুমি। বলেই ইমা ঈশানের জড়িয়ে ধরাই ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। ঈশান ইমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। কিছুক্ষণ পর ঈশান একটু শান্ত হলেই ইমা বলে, চলুন ক্যাম্পাসে ফিরে যাওয়া যাক। আপনাকে আমাকে না দেখতে পেয়ে সবাই আবার খুঁজতে শুরু করবে, অনেকটা সময় হয়ে গেছে তো। ঈশান কোনো কথা বলে না, উঠে দাঁড়ায় এবং নিজের মতো আস্তে আস্তে হেঁটে চলে যেতে লাগে। ইমা ঈশানের অবস্থা দেখে চোখের কোণে পানি চলে আসে। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কি করেছি? আমি সবকিছু আমার জন্য হয়েছে। আমি গানটা না গাইলেই পারতাম। আমি ঈশানকে আবারও যন্ত্রণা দিচ্ছি। ইমা চোখ মুছে ঈশানের পিছু পিছু যায়। ইমা ঈশানের ক্যাম্পাসে চলে আসে। ঈশান ইমার সাথে কোনো কথা বলে না, সোজা নিজের তাঁবুতে চলে যায়। ইমাও আর ঈশানকে পিছু ডাকে না। ইমাও নিজের তাঁবুতে চলে যায়। ঈশান গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। রেইন তাঁবুতে এসে দেখে ঈশান শুয়ে আছে। রেইন ঈশানকে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল, কিন্তু ঈশান রেইনের কোনো কথাই জবাব দেয় না। তাই রেইন ও কোনো কথা বলে না, নিজের মতো চলে যায়। এদিকে ইমা বিছানার ওপর আঁটোসাঁটো হয়ে বসে কান্নায় ভেঙে পড়ে। ইমা ভাবে সেই ঈশানকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে।
এমনি মানসিকভাবে 2 বছর আগেই ঈশান তার থেকে পেয়েছে। সহ্য করতে না পেরে আত্মহত্যা করতেও চেয়েছিল। এবারও যদি এরকম যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছু করে বসে। না না, আমি কি ভাবছি, না, ঈশানের আর কিচ্ছু হতে দিব না আমি। বলতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে ইমা। কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুত। ইমা রেডি হয়ে বের হলো, ঈশানও তৈরি হয়ে বের হলো। ঈশান দেখে ইমা দাঁড়িয়ে আছে। ঈশান ইমার দিকে এগিয়ে আসে এবং বলে, গুড মর্নিং ইমা। গুড মর্নিং। গতকালকের জন্য সরি এবং থ্যাংক ইউ। সরি এই কারণে যে আমার জন্য আপনাকে কষ্ট করতে হয়েছে, আর থ্যাংক ইউ এই জন্য যে গতকাল আপনি না থাকলে হয়তো আমি জানি না আমি কি করতাম। ওদের দুজনের মধ্যেই স্যার আসে। ঈশান। হ্যালো স্যার। হ্যালো ঈশান, আজ তুমি বাচ্চাদের গাইড করবে এবং ওদের সাথে গাড়িতে যাবে। ঈশান ইমার দিকে তাকিয়ে তারপর স্যারের দিকে তাকিয়ে বলে, আমার সাথে আমি কাউকে নিতে পারি? পারো, তবে বাচ্চাদের দিকে নজর রাখতে হবে। ওকে স্যার। স্যার চলে যায়। ঈশান ইমার দিকে ঘুরিয়ে বলে, ইমা, আমি চাই আপনি আমার সাথে বাচ্চাদের গাড়িতে উঠুন। বলতেই সেদিক দিয়ে জেন স্যার যাচ্ছিল। ইমা জেন স্যারকে ডাক দেয়। জেন স্যার আসলেই ইমা ঈশানের দিকে তাকিয়ে বলে, সরি ঈশান, আমি জেন স্যারকে আগে বলে রেখেছিলাম আমি যাওয়ার সাথে ওনার সাথে যাব। ঈশান ইমার কথা শুনে অবাক হয়ে যায়। আর জেন স্যার তো তাদের বাংলা কথা বুঝছেই না, তাই সে বোকার মতো তাদের দিকে তাকিয়ে আছে। এবং এমন সময় সেখানে লিলি আসে এবং বলে, ঈশান, তুমি বাচ্চাদের দায়িত্ব পেয়েছো শুনলাম, আমি যাচ্ছিলাম তোমার সাথে যাব। ঈশান ইমার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, ঠিক আছে চলো। ইমা ঈশানের দিকে তাকায়। ঈশান ইমাকে আর একটা কথা বলতে না দিয়েও চলে যায় বাসের দিকে। লিলি ঈশানের পিছু পিছু যায়। ইমা ঈশানের যাওয়া দেখে মনে মনে বলল, আমি তোমার আর কিছুই হতে দিব না। তুমি যেমন আছো তেমনই থাকো ঈশান। আমার জন্য তোমার এক পরিমাণও ক্ষতি হবে না, আমি কথা দিলাম তোমায়। সবাই সবার মতো বাসে উঠে যায়। ইসমা ঈশানকে তাদের বাসে উঠতে দেখে খুশি হয়। ইসমা মনে মনে ভাবে হয়তো তার মাও এই বাসে উঠবে, কিন্তু না, দেখে তাদের লিলি ম্যাম বাসে উঠেছে। ইসমা নিজের জায়গা থেকে উঠে ঈশানের কাছে আসে। ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, তুমি জায়গা ছেড়ে উঠছো কেন? বন্ধু, আম্মুকে এইখানে নিয়ে আসতে বলেছিলাম, তোমার আম্মুই আসেনি। ইসমার মন খারাপ হয়ে যায়। ইসমা আর কোনো কথা বলে না, নিজের জায়গায় গিয়ে বসে। লিলি ঈশানের কাছে এসে জিজ্ঞাসা করে, ইসমা কি বলল? ঈশান বলে, তেমন কিছু না। দাঁড়িয়ে আছো কেন? বসো, এক্ষুনি বাস ছেড়ে দেবে। লিলি ঈশানের পাশে বসে। এদিকে ইমার পাশে জেইন বসে। জেইন খেয়াল করে ইমার মন খারাপ। মিস ইমা, কিছু হয়েছে? ইমা চমকে জেইনের দিকে তাকিয়ে বলে, না তো। আপনার গতকাল গানটা সত্যি মন ছুঁয়ে গিয়েছে, অনেক সুন্দর গান গেয়েছেন। আচ্ছা, আপনি গিটার বাজানো কার থেকে শিখেছেন? আমার মেয়ের বাবার কাছ থেকে। ও অনেক ভালো গিটার বাজাতো। খুব অবাক হচ্ছি আপনার কথা শুনে। আপনার হাজবেন্ড এত ভালো ছিল, তাহলে কেন আপনাকে ছেড়ে চলে গেল? কারণ আমি ওর মনে কষ্ট দিয়েছি। ও আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি বুঝতে পারিনি ও আমার কথায় এতটা বেশি আঘাত পাবে। ওকে আমি খুব ভালোবাসি আর ওকে খুব করে চাই। সব ভুল আমার, আমি কি সবকিছুর জন্য দায়ী? বলেই মুখ চেপে ধরে কাঁদতে লাগে। জেন ইমার কান্না দেখে অবাক হলেও ইমাকে সান্ত্বনা দেয়। লিলি ঈশানের সাথে কথা বলার জন্য বিভিন্ন ধরনের কথা বলছে, কিন্তু ঈশান লিলির কোনো কথাই মনোযোগী নয়। ঈশান তো ইমার কথাই ভাবতে ব্যস্ত। ঈশান ভাবছে, এভাবে ইমা মুখের উপরে বলে দিল সে জেনের সাথে বসবে। ঈশান মনে মনে বলে, গতকাল রাতের জন্য কি ইমা আমার উপর রাগ করলো? ভাবতেই লিলি ঈশানের হাতের উপর হাত রাখে। ঈশান চমকে নিজের হাত সরিয়ে লিলির দিকে তাকায়।
কিছু বলবে? লিলির রাগ হলো এবং ঈশানের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো। লিলির রাগে 2 হাত মুচড়াতে মনে মনে বলে, আমার টাচ তোমার ভালো লাগছে না, কিন্তু মিস ইমা তোমাকে জড়িয়ে ধরেছে, সেটা তোমার ভালো লেগেছে? তুমি কি ভেবেছো এত সহজে আমি মিস ইমাকে তোমার কাছে আসতে দেব? আমি তোমায় মিস ইমাকে ভালোবাসতে দেব না ঈশান। গতকাল রাতে আমি সবই দেখেছি ঈশান। আমি মিস ইমার পিছু পিছু গিয়েছিলাম, তুমি মিস ইমাকে জড়িয়ে ধরেছ, আমি দেখেছি ঈশান। কিন্তু আর না, আমি কি করি এবার তুমি এবং মিস ইমা দুজনেই দেখবে। তারা চলে আসে স্কুলে। সবার বাবা মা বাচ্চাদের নিতে উপস্থিত ছিল। বাস থামতেই বাচ্চারা গাড়ি থেকে নেমেই বাবা মায়ের কাছে দৌড়ে যায়। ইসমা গাড়ি থেকে নেমেই দেখে তার মাও গাড়ি থেকে নামছে। ইমা জেইনকে বিদায় জানিয়ে ইসমার গাড়ির দিকে আসতেই দেখে ইসমা দাঁড়িয়ে আছে। এমন সময় ঈশান ইসমার হাত ধরে ইমার কাছে নিয়ে আসে। ইমা, থ্যাংক ইউ ঈশান, আমাকে গেস্ট হিসেবে ক্যাম্পিংয়ে নিয়ে যাওয়ার জন্য। ইসমা চলো বাসায় যাই। যাবো, তার আগে বলো তুমি বন্ধুর কথা কেন শোনোনি? বন্ধু তোমাকে আমাদের গাড়িতে উঠতে বলেছিল, তুমি কেন রাজি হওনি? এই বিষয়ে আমরা পরে কথা বলি, এখন চলো বাসায় যাই। না, এক্ষুনি বলো, এক্ষুনি শুনতে চাই। ইমা ইসমার উপরে রেগে যায় এবং জোরে একটা ধমক দেয়। ইসমা ভয়ে চমকে ওঠে। ঈশান অবাক হয়ে যায় ইমার এমন ব্যবহার দেখে। কি করছেন ইমা? ও ছোট, ওকে এইভাবে বকা দেবেন না। ও দিনে দিনে বেশি বেয়াদব হয়ে যাচ্ছে, আমার মুখের উপর কথা বলে। ইসমা কান্না করতে করতে স্কুলের বাইরের দরজার দিকে দৌড় দিল। ইমা ঈশানের সাথে কোনো কথা বলে না, চলে যায় ইসমার পিছনে। ঈশান ইমার এমন বদল দেখে অনেক অবাক হয়ে যায়। ইমা স্কুল থেকে বের হয়ে দেখে ইসমা দাঁড়িয়ে থাকে, কান্না করছে। ইমা ট্যাক্সি ডাকে। ট্যাক্সি আসতেই ইমা গাড়ির দরজা খুলে ইসমার দিকে তাকায়। ইসমা কোনো কথা বলে না, আস্তে করে গাড়িতে উঠে যায়। ইমাও গাড়িতে উঠে বসে। ইমা ইসমার দিকে তাকিয়ে দেখে ইসমা গাড়ির জানালার দিকে বাইরে তাকিয়ে আছে এবং একটু পর পর চোখ মুছছে। ইমা ইসমার সাথে কোনো কথা বলে না। তারা চলে আসে বাড়িতে। ইসমা সোজা নিজের রুমে চলে যায়। ইমা ইসমারে এমন অভিমান দেখে মনে মনে বলে, আমার ওকে বকাটা ঠিক হয়নি, ও মনে হয় কষ্ট পেয়েছে। এক কাজ করি, ইসমার প্রিয় চাউমিন রান্না করি, খুশি হয়ে যাবে। ইমা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে আসে এবং ইসমার জন্য চাউমিন রান্না করে। ইমা মনে মনে ভাবে চাউমিন রান্নার গন্ধে এতক্ষণ ইসমার রুমে চলে গেছে। এই ইসমা আসলো বলে রান্না শেষ, কিন্তু ইসমার কোনো খবর নাই। ইসমা আমার উপর এত রাগ করেছে যে বাইরেও আসলো না। ভাবতেই ইসমার রুম থেকে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ ইমার কানে আসে। ইমা কোনো কিছু না ভেবে দৌড়ে ইসমার রুমে যায়। দেখে ইসমা মেঝেতে পড়ে আছে, দাপাচ্ছে এবং বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। ইসমার এমন অবস্থা দেখে ইমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ইমা ইসমার নাম ধরে চিৎকার করে ডেকে দৌড়ে ইসমার কাছে আসে এবং ইসমাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসে। ইসমাকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত বেডের সাইড টেবিল থেকে ইনহেলার বের করে ইসমার মুখে পাম্প করতেই ইসমা আস্তে আস্তে স্বাভাবিক হয়। ইসমা ইমার দিকে তাকিয়ে ইমা ইসমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সরি মা, আমি আর কখনো তোমার বকা দেব না। আম সরি, আমি তোমায় হারাতে চাই না ইসমা, আমি তোমায় হারাতে চাই না। ইসমা তার মায়ের কান্না দেখে সেও কান্না করে দেয়। কান্না করো না আম্মু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তুমি এভাবে কাঁদলে কিন্তু আমি আরো কষ্ট পাবো। ইমার কান্না থামিয়ে চোখ মুছে ফেলে হেসে বলল, ঠিক আছে, কাঁদবো না। জানো আমি কি রান্না করেছি? আমার ফেভারিট চাউমিন। চলো খাবে? চলো। ইমা ইসমাকে চাউমিন খাইয়ে দিতে লাগে। আম্মু, আমরা কবে একসাথে থাকবো? তুমি আমি তো একসাথেই আছি। বাবা তো নেই, বাবা 7 তলায় আর আমরা 5 তলায়।
কবে আমরা একসাথে থাকবো? সন্ধ্যে 7টা। ঈশান সব কাজ সেরে রাতের খাবার কিনে বাড়িতে আসে। খাবার টেবিলের ওপর খাবার প্যাকেট রেখে ঈশান নিজের রুমে যায়। ঈশান বিছানায় বসে এবং হাত থেকে ঘড়ি খুলে বেড সাইড ড্রয়ারে ঘড়ি রাখতে গিয়েই চোখে পড়ে ইমার হেয়ার ব্যান্ড। ঈশানের ঠোঁটে মুচকি হাসি চলে আসে। ঈশান ইমার হেয়ার ব্যান্ডটা বের করে সেই দিনের কথা মনে করে, কিভাবে ইমা তার জ্বরের রাতে জেগে তার সেবা করেছিল, রান্না করে খাইয়েছিল। ঈশান ইমার হেয়ার ব্যান্ড নিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে হেয়ার ব্যান্ডের দিকে। হঠাৎ ঈশানের গতকাল রাতের কথা মনে পড়ে যায়। ইমা তাকে জড়িয়ে ধরেছিল, সে আমার কাঁধে মাথা রেখেছিল। ইমা নিয়ে সিঁড়ি বেয়ে নেমেছিল, সাইকেলে ইমাকে নিয়ে ক্যাম্পাস পর্যন্ত এসেছিল। আপনি ঈশানের হার্টবিট জোরে জোরে ধকধক করতে লাগে। ঈশান ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে ইমার হেয়ার ব্যান্ডটা বুকের বাঁ পাশে চেপে ধরে। ইমা, দিনে দিনে তুমি আমার নেশায় পরিণত হয়ে যাচ্ছ। বুঝতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে বলার অপেক্ষা, কিন্তু কি করে বলবো, কিভাবে আমার মনের কথা তোমাকে জানাবো? ভাবতে হবে। অন্যদিকে লিলি নিজের রুমে বসে গতকালে ঈশান ইমাকে জড়িয়ে ধরেছিল সেটা চোখের সামনে ভেসে ওঠে। লিলি রেগে টেবিল ল্যাম্প ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। লিলি কান্না করতে করতে চিল্লিয়ে বলে, ঈশান আমার, আমি ওকে ভালোবাসি। বলতেই লিলির বাবা লিলির রুমে ঢোকে, দেখে লিলি চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। লিলির বাবা দ্রুত গিয়ে লিলিকে জড়িয়ে ধরে এবং লিলিকে শান্ত করতে বলে, লিলি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। বাবা, আমি কখনো তোমার কাছে কিছু আবদার করিনি, কারণ আমি চাওয়ার আগে তুমি আমাকে সব দিয়েছো। এবার আমার একটা আবদার আছে। কি আবদার বলো। আমি একজনকে ভালোবাসি, ওকে আমার জীবনে চাই। এটা তো ভালো কথা, কিন্তু কে সেই ছেলে? আমার কলিগ, আমরা দুজনে মিউজিক ক্লাস করাই। ওফ লিলি, তুমি কেমন মানুষ পছন্দ করো বলো তো? তোমার বাবা এত বড় বিজনেসম্যান, তোমার কোথায় একজন হাই লেভেলের ছেলে পছন্দ করা দরকার, সেখানে তুমি একজন সামান্য স্কুল টিচারকে পছন্দ করো। তারপর আবার সে তোমার কলিগ। তোমাকে বলেছিলাম স্কুলে চাকরি করার দরকার নেই, তুমি আমার সাথে আমার বিজনেসের হাত লাগাও। তা না করে তুমি স্কুল টিচারের সাথে প্রেম করছো। সত্যি অবাক হলাম। উফ, প্লিজ বাবা, আমার জীবনে আমাকে লিড করতে দাও, আমি ওকে চাই ব্যাস। ওকে, আমি দেখতে চাই তাকে। দাঁড়াও, দেখাচ্ছি। লিলি ঈশানের ছবি বের করে তার বাবার দিকে ধরে। লিলির বাবা ঈশানের ছবি দেখে চোখ কপালে উঠে যায়। উনি অবাক চোখে তাকিয়ে ধীর সুরে বলে, ঈশান চৌধুরী? ওর নাম ঈশান, আমি ওকে ভালোবাসি। লিলির বাবা চমকিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, এই ছেলে তোমার স্কুলে চাকরি করে? তুমি সত্যি বলছো? বাবা, আমি সত্যি বলছি, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে আমার জীবনে চাই। লিলির বাবা আর একটি কথাও বলে না, আস্তে করে লিলির রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে লিলি তার বাবাকে এইভাবে চলে যেতে দেখে একটু অবাক হলো। বাবার আবার কি হলো? কিছুই বললো না। উফ, ভালো লাগে না। ওদিকে লিলির বাবা নিজের রুমে এসে থম ধরে বসে বিছানায় এবং 4 বছর আগের কথা মনে করে। অতীত। ঈশান মিটিংয়ের টেবিলে বসে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলে, DW কোম্পানি কারোর সাথে স্যাক্রিফাইস করে না, তাই আমাদের সাথে কাজ করতে হলে সৎভাবে কাজ করবেন। আর অসৎ পথ অবলম্বন করলে চেয়ারম্যান জহির চৌধুরীর কথা বলতে পারছি না, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনাদের কল্পনার বাহিরে, তাই সাবধান। বলতেই ঈশান মিটিংয়ের টেবিল থেকে উঠে যায়। সবাই ভয়ে পানি পান করতে লাগে। বর্তমান। বিশ্বাস করতে পারছি না, 2 বছর আগে শুনছিলাম জহির চৌধুরী মারা গেছে আর ঈশান চৌধুরী অসুস্থ, বিছানায় পড়ে আছে। তাই ঈশান চৌধুরীর ডান হাত মিস্টার আকাশ কোম্পানির সব কাজ সামলাচ্ছে। কিন্তু লিলির ফোন যে ছবি দেখলাম সেটা তো ঈশান চৌধুরীর। ঈশান চৌধুরী কোম্পানি সামলানো বাদ দিয়ে টিচার রয়েছে। উফ, কিছুই বুঝতে পারছি না। না, আগে খোঁজ লাগাতে হবে, ব্যাপারটা কি বুঝতে হবে, তারপর লিলির সাথে কথা বলতে হবে। উফ, আমার গলা শুকিয়ে আসছে। বলে লিলির বাবা পানি পান করে। রাত 1টা।
জনবহুল কোলাহল শহর একদম শান্ত হয়ে গেছে। হিমশীতল বাতাস এবং চাঁদের আলোয় পুরো শহরটা অন্যভাবে উপস্থাপন করছে। কর্মজীবী মানুষ ঘুমিয়ে পড়েছে অনেক আগে, কিন্তু ঘুম নেই ইমার চোখে। ঈশানের চিন্তা ইমাকে শুধু ভাবিয়ে তুলছে। ইমা বুঝে উঠতে পারছে না সে কি করবে। ইমা তার রুমের ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে এবং ঈশানের গতকাল রাতের মানসিক যন্ত্রণার কথা মনে করে। কিভাবে ঈশান ইমার কাছে মিনতি করেছিল এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। ইমা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে ব্যালকনি থেকে উঠে নিজের রুমে গিয়ে বেড টেবিলের ওপর থাকা ল্যাম্পটা অন করে। তারপর আলমারি খুলে কাপড়ের তল থেকে একটি ডায়েরি বের করে। ইমা ডায়েরি নিয়ে বিছানায় বসে পড়ে এবং ডায়েরির দিকে তাকিয়ে থেকে অপলক দৃষ্টিতে। ইমার মনে পড়ে অতীতের কথা। অতীত সকালবেলা ইমা ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলেই ঈশান গাড়ি নিয়ে এসে ইমার সামনে ব্রেক করে। ইমা ভয় পেয়ে যায়। ঈশান গাড়ির জানালার কাজ নামিয়ে কিউট একটা হাসি দিয়ে বলে, হাই সুইট হার্ট। ইমা বুকে হাত দিয়ে একটু রাগান্বিত সুরে বলে, ভয় পাইয়ে দিয়েছো। ওকে, গাড়িতে ওঠো, ভয় ঠিক করে দিব। আসছে বীর পুরুষ। এখন গাড়িতে উঠতে পারবো না, ভার্সিটিতে যেতে হবে, আজ পরীক্ষা আছে। আজকে কিসের ভার্সিটি, কিসের পরীক্ষা? তুমি জানো না আজকে কি? কি আজকে কোনো উৎসবের দিন? তো স্যার যে বললো আজকে পরীক্ষা নেবে। আরে রাখো তো পরীক্ষা, এখন চলো আমার সাথে। না, আজ পরীক্ষা আছে, যেতে পারবো না। কয়টায় পরীক্ষা? 12টায় পরীক্ষা। 12টা বাজার আগেই তোমাকে কলেজে দিয়ে আসবো। সত্যি বলছি, এখন চলো। ইমা গাড়িতে উঠে বসে এবং বলল, আমাকে কোথায় নিয়ে যাবে? ঈশান কিউট একটা হাসি দিয়ে বলল, গেলেই দেখতে পাবে। ঈশান গাড়ি টান দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ইমা একটু বিরক্ত সুরেই বলল, উফ, কি সমানে ঘোরাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? এদিকে আমার ক্লাসগুলো। বলতেই ইমা দেখে ঈশান তার পছন্দের ফ্লাওয়ার গার্ডেন পার্কের ভেতরে গাড়ি নিয়ে যাচ্ছে। ইমা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, তুমি এই পার্কের টিকিট কোথায় পেলে? এই পার্কের টিকিটের দাম 7,000 টাকা। আর পার্কের টিকিট পাওয়াও তো খুব কঠিন বিষয়, বেশিরভাগ টিকিট আগে থেকে বুকিং দেয়া থাকে। আরে এটা আমার কাছে খুব ছোট বিষয়। মানে আমি তোমার বিএফ না, তাই এটা আমার কাছে সাধারণ বিষয়। তাই না? তাই। তুমি জানো এখানে আসার আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, এই জন্যই আমি টাকাও জমিয়েছিলাম। জানি। ইমা এক্সাইটেড হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের ফুলগুলো দেখছে। হঠাৎ ইমা খেয়াল করে হলুদ গোলাপ ফুলের বাগানের মধ্যে দিয়ে লাল গোলাপ ফুলের চারা, যা বাগানের আর সব ফুলগুলোর থেকে একটু উঁচু। ইমা অবাক হয়ে যায়। গাড়ি যখন আরেকটু কাছে আসে ইমা দেখে লাল গোলাপ ফুলের চারা দিয়ে কিছু লেখা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইমা, আই লাভ ইউ সো মাচ। ইমা একদম অবাক হয়ে যায়, যেন ধাঁধা ধরে গেছে তার চোখে। ঈশান ইমাকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মুস্কি মুস্কি হাসে। ইমার খুশিতে চোখে পানি চলে আসে। ঈশান গাড়ি থেকে নামলে ইমা ছলছল চোখে ঈশানের দিকে তাকায়। ঈশান ইমার চোখে পানি দেখে ইমাকে বুকের সাথে জড়িয়ে ধরে নেয়। ইমা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নার সুরে বলে, তুমি সত্যিই ভালো না, এগুলো কেন করেছো? ঈশান হেসে ইমার মাথায় চুমু দিয়ে বলে, তুমি একটা পাগল, তুমি জানো না তুমি আমার জন্য কতটা স্পেশাল। ইমা ঈশানকে ছাড়লো এবং মুখ ভার করে বলল, তুমি এগুলো করবে? ঈশান ইমার গালে আলতো করে হাত দিয়ে ধীর সুরে বলে, এটা খুব সামান্য ইমা, আজ ভালোবাসা দিবস। তোমার জন্য কি করব বুঝতে পারছিলাম না, তারপরে এই বুদ্ধিটা মাথায় আসে। তার উপর এই জায়গাটাও তোমার পছন্দের, তাই। বলতেই ইমা ঈশানকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজের জন্য। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলল। হঠাৎ ইমার মাথায় আসে এই জায়গায় ইমার পছন্দ। এই কথা ঈশান জানলো কি করে? এই কথা তো সে ঈশানকে বলেনি। ইমা ঈশানকে ছেড়ে দিয়ে সন্দিহান চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, তুমি জানলে কি করে আমার এই জায়গা পছন্দ? বলবো, এখন আসো আমার সাথে। দুজন গাড়ি থেকে বের হলো। ঈশান ইমার হাত ধরে ফুল বাগানের মধ্যে দিয়ে নিয়ে যায়। ইমার কাছে যেন রূপকথার রাজা রানী। ফুল বাগানে হাঁটার মতো মনে হয়। ইমা সামনে দেখে খুব সুন্দর পরিপাটি করে সাজানো এক বসার জায়গা। ঈশান ইমাকে সেই জায়গায় নিয়ে আসে। খুব সুন্দর জায়গাটা। সত্যি তোমার ভালো লেগেছে?
ওকে, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবে? গাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি, আমি যাবো আর আসবো। ওকে। ঈশান দৌড়ে চলে যায়। এদিকে ইমা দাঁড়িয়ে চারপাশে ফুলের গন্ধ এবং সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে লাগে। কিছুক্ষণ পর ঈশান আসে এবং ইমার পেছন থেকে ডাক দেয়। ইমা পেছনে ঘুরেই দেখে ঈশানের হাতে গিফট বক্স আর একটি গোলাপ ফুল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা কি জানতে পারি? না, পারো না। গিফট নিজে খুলে দেখো। চলো বসি আমরা। বক্সটা খুলো। বক্সে কি রেখেছো বলো? দেখো, আমাকে ভয় দেখাও না প্লিজ। আরে ভয় দেখাবো কেন? তোমার না পরীক্ষা, তাড়াতাড়ি করো, আবার পরে আমার দোষ দিতে পারবে না। তোমার জন্য পরীক্ষা দিতে পারলাম না, সময় কিন্তু কম। ওকে ওকে, খুলছি। ইমা বক্স খুলে দেখে একটা ডায়েরি। ডায়েরির ওপরে মলাটা সাদা ছোট ছোট পাথর দিয়ে কারুকাজ করা। ইমা অবাক হয়ে যায় সেই ডায়েরি দেখে, কারণ এই ডায়েরি বেশ দামি। ঈশান ইমাকে এমন অবাক হয়ে ডায়েরি দেখতে দেখে বলল, তোমার পছন্দ হয়েছে? ইমা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, এই ডায়েরি তো অনেক দামি। তোমার এমন একটা ডায়েরির খুব শখ ছিল না? আবার এই ফ্লাওয়ার গার্ডেন পার্কে আসার খুব ইচ্ছে ছিল, তাই তো? ইমা বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, দুইটাই ঠিক বলেছো, কিন্তু তুমি এগুলো জানলে কি করে বলো তো? তোমার ডায়েরি থেকে। আমার ডায়েরি তুমি পেলে কোথায়? 15 দিন আগে তুমি ভুল করে আমার গাড়িতে তোমার ডায়েরি রেখে চলে গিয়েছিলে। সেদিন আমি তোমার ডায়েরি পড়েছিলাম। কি, তুমি আমার ডায়েরি পড়েছো? আরে রাগ করো না, বেশি পড়িনি, অল্প পড়েছি। ভাগ্যিস পড়েছিলাম, না হলে তোমার শখ, তোমার ইচ্ছার কথা জানতে পারতাম না। তুমি তো মুখ ফুটে কিছু বলো না। যাই হোক, তুমি খুশি হয়েছো? ইমা ঈশানের কাঁধে মাথা রেখে মুচকি হেসে বলল, অনেক অনেক বেশি খুশি হয়েছি। ইমা ডায়েরির ওপরে হাত বুলিয়ে বলল, এই ডায়েরিতে আমি আমাদের কথা লিখবো ঈশান, আমাদের সুন্দর মুহূর্ত, আমাদের ভালোবাসা, আমাদের অভিমানের, রাগের সব কিছু লিখবো। শেষ বয়সে যদি কোনো ঘটনা ভুলেও যাই, তাহলে এই ডায়েরি দেখে মনে করব, দুজন মিলে এই ডায়েরি পড়বো আর হাসবো। ইমা ব্যাগ থেকে কলম বের করে ঈশানের দিকে ধরে। কলম কি হবে? এখন তোমার মনে যা আসে লিখো, তারপর আমি লিখবো। ঈশান ইমার হাত থেকে কলম ডায়েরি নিয়ে লিখতে লাগে। লেখা শেষ হলে ইমাকে দেয়। ইমা লেখে, তুমি আমার লেখা পড়ো, আমি তোমারটা পড়বো। ওকে, দাও। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা স্বপ্নের থেকে কোনো অংশে কম মনে হয় না। ইচ্ছে করে তখন সময়টাকে আটকে রাখি, যেন এই স্বপ্ন ফুরিয়ে না যায়। আর এই স্বপ্নের মতো জীবনটা ঈশান আমায় গিফট করেছে। আই লাভ ইউ সো মাচ। ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ টু, সুইটহার্ট। এবার আমার পালা দাও। ঈশান ইমার হাত থেকে ডায়েরি নেয়। ইমা ঈশানের লেখা পড়তে শুরু করে। আমি আজ সত্যি নিজেকে অনেক লাকি মনে করি যে ইমার মতো মেয়ে আমার জীবনে এসেছে। আজ ইমার কারণে আমি প্রতিটা মুহূর্ত জীবনটাকে নতুন করে দেখতে পাই। ইমা, আমি তোমাকে আমার জীবনের প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমার পাশে চাই। আজ তোমাকে ছাড়া সত্যি কিছু ভাবতে পারি না, হয়তো আর পারবো না। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথ আমার চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। বর্তমান। ইমা ঈশানের লেখায় চুমু দিয়ে ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে এবং বলে, আমি সত্যি তোমার সাথে অন্যায় করেছি ঈশান। ইমা চোখ মুছে বেড টেবিল ড্রয়ার থেকে কলম নিয়ে ডায়েরিতে লিখতে শুরু করে। ইমার চোখে পানি থামছেই না, কষ্ট যেন ইমাকে আষ্টে পিষ্টে ধরেছে। পরের দিন সকালে ঈশান, ইমা, ইসমার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে নিয়ে 5 তলায় এসে ইমাদের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজায়। ইমা সারা রাত ঘুমায়নি, তাই গভীর ঘুমে থাকায় ইমার কানে কলিং বেলের শব্দ পৌঁছায় না। এদিকে ইসমার কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। ইসমা চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বের হয়ে ইমার রুমের দিকে যায়। দরজা একটু ফাঁকা করে দেখে ইমা ঘুমিয়ে আছে। ইসমা দরজা ভিড়িয়ে দিয়ে মেইন দরজার কাছে এসে জিজ্ঞাসা করে, কে? আমি তোমার বন্ধু। ইসমা ঈশানের কণ্ঠ শুনে খুশি হয়ে যায় এবং দরজা খুলে দেয়। গুড মর্নিং বন্ধু। গুড মর্নিং। তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। তোমার আম্মু কই? আম্মু ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? শরীর ঠিক আছে তো? বলতে পারছি না, কাল রাত পর্যন্ত তো ঠিক দেখেছি। ওকে, তুমি এক কাজ করো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও।
আমি খাবার টেবিলে দিই, না হয় খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আম্মুকে ডাক দিব? দরকার নেই, ঘুমাতে দাও, তুমি যাও। ইসমা চলে গেল ফ্রেশ হতে। ঈশান টেবিলে খাবার পরিবেশন করে ইমার রুমের সামনে গিয়ে দাঁড়ায় এবং রুমে ঢুকবে কিনা ভাবতে লাগে। এমন সময় ইসমা আসে, দেখে ঈশান তার মায়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে।